অবাধ্য আবদার পর্ব 15 প্রথম অংশ লিখেছেন তাসনুবা রহমান মায়া। সন্ধ্যার সোনালি আলোটা জানালার পর্দা গলে ঘরে এসে পড়েছে। নরম হলুদ আলোয় ঘরটা যেন মায়াময় হয়ে উঠেছে। ঘরের মাঝখানে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ঈশান্তা। পরনে সবুজ গাউনে যেন পাতার মতো নরম একটা সৌন্দর্য ছড়িয়ে পড়ছে ওর চারপাশে। চুলগুলো হাঁটু অবধি খোলা, একটুও স্টাইল না করেও যেন প্রাকৃতিক ছন্দে নেমে এসেছে ওর পিঠ বেয়ে। গলায় নেই কোনো গহনা, কিন্তু কানে জ্বলজ্বল করছে ডায়মন্ড ইয়াররিং, যেটা উপহার দিয়েছিল আরাধ্য নিজে। প্রথমে ওটা পরতে ভয় করছিল। অত দামি জিনিস যদি হারিয়ে যায়। মন বারবার বলছিল না, পরে জানা। কিন্তু আজ অন্য দিন। আজ ওর একটা বিশেষ পরিকল্পনা আছে। আজ ঈশান্তা শুধু আমন্ত্রিত অতিথি নয়, আজ সে একটা খেলার অন্যতম চালক। আর তাই সব ভয় পেছনে ফেলে ইয়াররিংটা পরে নিয়েছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিটার দিকে তাকিয়ে একটু হেসে নেয়। চোখে নেই ভারী মেকআপ, ঠোঁটে হালকা একটা নুড শেড লিপস্টিক লাগানো। তবুও ওর চেহারায় অন্যরকম স্থিরতা আর আত্মবিশ্বাস ছড়িয়ে আছে। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ। এক মুহূর্ত পরেই আমিশা ঘরে ঢুকে পড়ে। এই মেয়ে, এখনো রেডি না? তুই না সবসময় লেট, লতিফা, মজা করে বলে উঠল আমিশা। ঈশান্তা ঘুরে দাঁড়িয়ে হেসে বলল, হয়ে গেছে, এখন কেবল জুতো পরলেই রেডি। আমিশা ওকে একবার ভালো করে দেখে নিয়ে অবাক হয়ে গেল। ওয়াও, শান্তির মা, তোকে আজ যেন একদম রাজকন্যার মতো লাগছে। ছেলেরা তো আজ ফিদা হয়ে যাবে। ঈশান্তা মুচকি হেসে বলল, তোকেও কিন্তু কম লাগছে না। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, তুই তো আজ কাউকে কাবু করেই ছাড়বি মনে হচ্ছে। দুজনের মাঝেই জমে ওঠে হাস্যরস। কিছুক্ষণ দুজন দাঁড়িয়ে ছোটোখাটো কথাবার্তা চালিয়ে যায় জুতো, পার্টিতে কি খাবে, আর কার কেমন সাজ হবে, কে কি রিয়েক্ট দেবে, ওইসব নিয়ে। তারপর ঈশান্তা আয়নার সামনে শেষবার নিজের চুলটা ঠিক করে নিল। একটা দম নিল গভীরভাবে। আজ অনেক কিছুর শুরু, আর আমি রেডি। দুজন একসাথে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে নামতে নামতে ভেতরের উত্তেজনা যেন চোখে মুখে ফুটে উঠেছিল। সামনে একটা পার্টি, কিন্তু পর্দার আড়ালে আছে এমন কিছু যা হয়তো ওদের জীবনকেই বদলে দেবে। ড্রয়িং রুমের সোফায় বসেছিল চারজন: আরাধ্য, আদিল, রিমা খান ও তানিয়া খান। ঘরে শান্ত এক আলো, ফ্লোর ল্যাম্পের উষ্ণ ঝলকানি যেন একটা অভিজাত পরিবেশ তৈরি করে রেখেছে। আরাধ্যর লুক একদম নিখুঁত। সাদা রঙের শার্ট, যার কলার একটু খোলা, তার উপর একদম ফিটিং ব্ল্যাক ব্লেজার, কালো ট্রাউজার আর চকচকে লেদার বেল্টের সাথে পায়ে পলিশ করা ব্ল্যাক অক্সফোর্ড জুতো। ক্লিন শেভ মুখ, তবুও ঠোঁটের কোণে একটুখানি ব্যঙ্গ হেসে থাকা অভ্যস্ত ভঙ্গি। ঘন ভ্রু আর গভীর চোখের চাহনিতে এক ধরনের শীতল দৃঢ়তা। আরাধ্য যে আর পাঁচজন সাধারণ মানুষের মতো নয়, সে বসে থাকলেও মনে হয়
যেন দাঁড়িয়ে কারুর উপর নজরদারি করছে। আর আদিল কিছুটা ক্যাজুয়াল অথচ চৌকস, সাদা টি শার্টের উপর হালকা গ্রে কালারের কোট, সাথে ডেনিম ফিটিং প্যান্ট, হাতে কালো রিস্ট ওয়াচ, চুলগুলো কুঁচকে থাকলেও সাজানো, আর মুখে সব সময়কার মতোই দুষ্ট হাসির ছায়া। ঠিক তখনই উপরে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো ঈশান্তা আর আমিশা। প্রথমেই নামছে ঈশান্তা। গ্রিন গাউনের নরম ছায়া সিঁড়ির কাঠের উপর যেন জলের মতো গড়িয়ে পড়ছে। চুলগুলো পিঠে খোলা, হাঁটু অবধি গড়ানো, ঢেউ খেলানো কালো চুল যেন আলোয় চকচক করছে। মুখে হালকা মেকআপ, তবুও চোখ দুটো যেন তীব্র ভাবনায় ছায়া নিয়ে নিচে নামছে। কানের ডায়মন্ড ইয়াররিং দুটো নিঃশব্দে ঝিকঝিক করে উঠে হালকা আলোয়। ওকে দেখে আরাধ্য দৃষ্টি একদম স্থির হয়ে যায়। মুহূর্তের মধ্যে চারপাশের আওয়াজ যেন মুছে যায়। ওর চোখ একটুও না সরিয়ে তাকিয়ে থাকে সিঁড়ির সেই একটিমাত্র ফ্রেমে। আরাধ্যর মনে ঝড়ের মতো একটা কথা খেলে যায়। তুই তো খেলতে এসেছিলি, কিন্তু আমি হেরে যাচ্ছি কেন তোর এই চোখের সামনে দাঁড়িয়ে। আরাধ্যের ঠোঁটে একটুকু স্পষ্ট না হওয়া কৌতুকের রেখা দেখা দিলেও চোখে ছিল একটা গাঢ় অনুভব। তারপর সিঁড়ির বাঁ পাশে আসে আমিশা। গাঢ় নীল রঙের গাউন, কোমরে হালকা সিল্ক বেল্ট, কানে ম্যাচিং ইয়াররিং আর হাতে একজোড়া সরু চুড়ি। চুলগুলো খোলা নয়, আধো বাঁধা, কিন্তু তাতেই যেন অদ্ভুত এক পরিপাটি সৌন্দর্য। ওকে দেখে আদিল কিছুক্ষণ কিছু বলতেই ভুলে যায়। মুখে সেই চিরচেনা হাসি নেই, বরং একরাশ বিস্ময়। আরাধ্য, আদিল, রিমা খান আর তানিয়া খান চারজনই সিঁড়ির দিকে তাকিয়েছিল নীরবভাবে। কেউ কিছু বলে না, শুধু চোখে চোখে প্রতিক্রিয়া। ঈশান্তা আর আমিশা নিচে নামতেই রিমা খান সঙ্গে সঙ্গে উঠে এসে ওদের দিকে এগিয়ে এলেন। চোখে মুগ্ধতার ছায়া, মুখে প্রশংসার ঝলক। তিনি দুই হাত বাড়িয়ে দুজনের গাল ছুঁয়ে বললেন, মাশাআল্লাহ, একদম পরীর মতো লাগছে আমার মেয়ে দুটোকে, কারোর নজর না লাগে। রিমার কণ্ঠে ছিল নিখাদ মমতা, চোখে গর্ব। ওর কথার উপরে ঘরের পরিবেশ যেন একটু নরম হয়ে গেল। ঈশান্তা ভিতরে ভিতরে হেসে মনে মনে বলল, আর কারোর নজর লাগবে না মামুনি, শুধু তোমার ছেলের নজর লাগলেই হলো। এই মুহূর্তে তানিয়া খানও উঠে এসে ওদের পাশে দাঁড়ালেন। তোমরা শুধু দেখতে না, মনের দিক থেকেও অনেক সুন্দর। এই রকম থেকে সবসময় ভালো থাকো, বললেন তিনি স্নেহমাখা গলায়। আমিশা হালকা হাসি দিয়ে বলল, সবসময় এমন থাকবো ছোট আম্মু। তানিয়া খান ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। এই সুন্দর দৃশ্যের মাঝে হঠাৎই আরাধ্যের গলা ছড়িয়ে পড়ল ড্রয়িং রুমে। তোমাদের এই প্রশংসার সেশন শেষ হলে কি আমরা বের হতে পারি? আর কতক্ষণ এসব চলবে? ওর গলায় ছিল বিরক্তি, চোখে ঠোঁটে ছিল সেই চিরচেনা কটাক্ষ। ঈশান্তার মুখটা সামান্য বাঁকিয়ে মনে মনে বলল, ভালো কিছু সহ্য হয় না তার, আস্ত একটা ভিলেন। রিমা খান হালকা ভঙ্গিতে বললেন, আচ্ছা বাবা, রওনা হও এবার, পার্টি মিস হয়ে যাবে। সবাই একসাথে নড়ে চড়ে উঠল। তানিয়া খান, রিমা খান সবার সঙ্গে বিদায় নিলেন।
একসঙ্গে সবাই বেরিয়ে গেল ভেতর থেকে বাহিরে। আরাধ্য, আদিল, ঈশান্তা আর আমিষা একসাথে বাড়ির মেইন গেট দিয়ে বেরিয়ে এলো। সামনে রোদের আলতো আলোতে চকচকে কালো গাড়িটা দাঁড়িয়ে। গাড়ির গায়ে আলো পড়তেই একটা আলো ঝলক ছড়িয়ে পড়ল চারপাশে। চারজনই গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। একবার সবাই একে অপরকে চোখে চোখে দেখল। আদিল হেসে বলল, তোদের দুজনের কি আজ ছেলেদের ঘুম হারাম করার শখ হয়েছে? আমিষা অবাক চোখে তাকিয়ে বলল, ও মা, এই শখ আবার কেন হবে আমাদের, আদিল ভাই? আদিল মুচকি হেসে জবাব দিল, তবে আজ রাতে ছেলেরা ঘুমাতে পারলে বুঝবো। দুজনকেই লাগছে যেন কোনো সিনেমার হিরোইন। এই কথা শুনে ঈশান্তা হেসে কাঁধে চুলটা সরিয়ে এক ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে তো ভালোই আদিল ভাই। ছেলেরা ঘুমোতে না পারলে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় নিতে পারবো। যথেষ্ট হয়েছে আমাদের কারুর বকা শোনা। এই কথায় আরাধ্যর মুখে একটুও হাসি নেই। ও এক ঝটকায় ঈশান্তার দিকে তাকালো। চোখে আগুন, কপালে ভাঁজ। গম্ভীর কণ্ঠে বলল, তোদের ফালতু আলাপ শেষ হলে এবার চল। চারপাশে মুহূর্তেই এক চাপা নীরবতা নেমে এলো। কেউ কিছু বলল না। চুপচাপ চারজন গাড়িতে উঠল। আরাধ্য উঠে বসল ড্রাইভিং সিটে। গাড়ি চালু করার আগে ও লুকিং গ্লাসে একবার তাকালো পিছনে। সোজা ঈশান্তার চোখে চোখ। ঈশান্তা তখন চুপচাপ বাইরে তাকিয়ে। ওর সেই হালকা গম্ভীর নির্লিপ্ত মুখটা আরাধ্যর চোখে আটকে গেল। আরাধ্য মনে মনে বলল, এই মেয়েটা যেন ঠিক আয়নার মতো। যতই দেখার চেষ্টা করি ততই অদ্ভুত করে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এই চোখের ভেতরে কি আছে? এক মুহূর্তের নীরবতা। তারপর আরাধ্য গাড়ির গিয়ার বদলে দিল, স্টিয়ারিং ঘোরালো। গাড়ি ধীরে ধীরে গেট পেরিয়ে চলে যেতে লাগলো পার্টি ভেন্যুর দিকে। বাইরের রাত্রি আলো ছায়ায় ঢেকে আছে। ভেতরে চারজন মানুষ, তাদের চারটা ভিন্ন ভিন্ন গল্প, চারটা গোপন চিন্তা নিয়ে রওনা হলো 2 ঘন্টার লম্বা জার্নি শেষে গাড়িটি এসে ধীরে থামল এক আধুনিক বিল্ডিংয়ের সামনে। 9 তলার উপরে উঠে দাঁড়িয়ে থাকা বিশাল ছাদের দিকটায় আলো ঝলমলে ঝলকানি দেখা যাচ্ছে। এই বিল্ডিংটাই রায়ানদের মালিকানাধীন। আর এই বিল্ডিংয়েই একটা ফ্লোরের ডান পাশে আছে আরাধ্যর নিজের ফ্ল্যাট। আজকের পার্টির ভেন্যু এই বিল্ডিংয়ের ছাদ, যেখানে আজ জড়ো হয়েছে শহরের প্রভাবশালী ব্যবসায়ী ও মিডিয়ার ব্যক্তিত্বরা। আরাধ্য, আদিল, ঈশান্তা আর আমিষা গাড়ি থেকে নামল। গার্ড তাদের দেখে নিয়ে বিনয়ের সাথে পথ দিল ঢুকতে। ওরা লিফট দিয়ে উঠে গেল ছাদে। ছাদে পৌঁছানো মাত্রই এক ঝলকে চোখে পড়ল চারপাশের সাজসজ্জা। ফেরি লাইটে সাজানো বারান্দা, মিউজিকের হালকা তাল, বিয়োগহীন আলোয় ছড়িয়ে থাকা অভিজাত মানুষের উপস্থিতি। চারপাশে সবার মুখে ব্যস্ত হাসি, গ্লাসে পানীয়, হাতে ছোট ছোট প্লেট। ঠিক তখনই রায়ান ওদের দিকে এগিয়ে এলো। স্মার্ট স্যুটে রায়ান আজ একটু বেশি কর্পোরেট এবং কমান্ডিং লুকে। রায়ান এসে হাসি মুখে বলল, উফ, এত দেরি, ভাবলাম তো তোরা আর আসবেই না। আদিল হেসে বলল, আজকে তোর এত বড় একটা খুশির দিন আর আমরা আসবো না, এটা কি করে হয়? রায়ান হেসে বলল, আচ্ছা এখন বাদ দে, ভেতরে আয়, তোদের জন্য আমার বাবা একটু পরেই ঘোষণা দিবেন।
রায়ানের চোখ ঈশান্তার দিকে একবার গেল, তারপর বলল, তোমাদের দুজনকেও অসাধারণ লাগছে আজ। ধন্যবাদ আমার দাওয়াত রক্ষা করার জন্য। ঈশান্তা মৃদু হাসিতে বলল, আপনাকে থ্যাঙ্কস বলাটা উচিত আমাদের, এমন আয়োজনে ডেকে নিয়ে আসার জন্য। ওদের কথার মাঝেই ছাদের ভিড়ের ভেতর থেকে একটা চেনা কণ্ঠ ভেসে এলো, হ্যালো গাইস, এতক্ষণ কোথায় ছিলে? ওদের দিকে এগিয়ে এলো এলিনা। আধুনিক কাটা ডিপ ব্লু গাউনে, চুল খোলা, ঠোঁটে হালকা লাল টিন্ট, হাতে ছোট পার্স, চোখে আজ অদ্ভুত আত্মবিশ্বাস। এলিনা এসে আগে আদিলের পাশে দাঁড়িয়ে বলল, আদিল, ওয়াও, তুই আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছিস। আদিল সামান্য হাসল, তোর চোখে দেখলে সবাই হ্যান্ডসাম হয়ে যায় এলি। তারপর সে আরাধ্যের দিকে তাকিয়ে বলল, আরাধ্য, আজকে কেমন লাগছে পার্টি? তুই তো এমন অনুষ্ঠানে খুব একটা আসিস না। আরাধ্য সংক্ষিপ্তভাবে উত্তর দিল, বন্ধুর জন্য এসেছি। রায়ান তখন বলল, চল তোদের আমার ড্যাডের কাছে নিয়ে যাই। রায়ান ইশারা করলো আরাধ্য আর আদিলকে। ওরা তিনজন হাঁটতে শুরু করলো ছাদের ভেতর দিকটায়। পেছন থেকে দাঁড়িয়ে রইল তিনজন মেয়ে, ঈশান্তা, আমিশা আর এলিনা। একটা ক্ষণিকের নীরবতা। এলিনা একটু এগিয়ে এসে হালকা হেসে বলল, তোমাদের দেখে মনে হচ্ছে না তোমরা এই জগতে অভ্যস্ত। তবে আজ তো নতুন কিছু গল্প হবেই, তাই না? ঈশান্তা মুচকি হেসে বলল, গল্প হোক আর ইতিহাস, আজ রাতে কিছু না কিছু স্মরণীয় হবেই। সুরেলা গানের তালে হালকা বাতাসে উড়ছে ছাদের উপর দিয়ে। আলো আঁধারির মাঝে ঝলমলে আলোয় দাঁড়িয়ে আছে তিনজন তরুণী, ঈশান্তা, আমিশা আর এলিনা। এলিনা ধীরে ধীরে তাকালো ঈশান্তার দিকে। হঠাৎ তার চোখ গিয়ে আটকে গেল কানে পরে রাখা ইয়াররিংয়ের দিকে। এক ঝলকেই ও চিনে ফেলল গয়নাগুলো। ওর মস্তিষ্কে যেন একটা পুরনো স্মৃতি ঝলক খেয়ে গেল। 2 মাস আগে সন্ধ্যাবেলা আরাধ্যর কনসার্ট আছে, কিন্তু ও হঠাৎ বাইরে চলে গিয়েছিল, কেবল বাইরে থেকে ফিরেছে। এলিনা তখন ড্রেসিং রুমেই ছিল। আরাধ্যর হাতে একটা বক্স দেখে এলিনা জিজ্ঞেস করেছিল, এই বক্সটা কি? দেখা না আমাকে। আরাধ্য হালকা হাসি দিয়ে বলল, একটা গিফট, স্পেশাল কারোর জন্য এনেছি আমেরিকা থেকে। এলিনা চোখ বড় করে বলল, ওয়াও, কার জন্য? আমি তো জানি তোর তো স্পেশাল কেউ নেই। আরাধ্য হালকা হেসে চোখ নামিয়ে বলল, আছে, একজন আছে, কিন্তু তোর মতো সবাইকে বলা যায় না। এলিনা মনে মনে বলল, তাহলে এটা আমার জন্যই তো? সেদিন কথা মনে করেই এলিনার মুখের হাসি মিলিয়ে গেল। এলিনার ভেতরে যেন আগুন ধরে গেল। ওর মুখে কাঠিন্যতা জমে গেল, কিন্তু বাইরের হাসিটা ঠিকই ধরে রাখল। মনে মনে বলল, এই ইয়াররিং, এটা তো, হ্যাঁ, আমি ঠিকই দেখছি, এটা তো আরাধ্যই এনেছিল, আরাধ্যর স্পেশাল পারসন। তাহলে তুই সেই মেয়ে, ঈশান্তা? এক পলক ঈশান্তার মুখের দিকে তাকিয়ে এলিনা ভেতরে ভেতরে যেন গজগজ করতে লাগলো। তুই তুই হবি আরাধ্যর স্পেশাল? তুই হবি আরাধ্যর সব কিছু? তোর ওপর আরাধ্যর টান এখন চোখে পড়ার মতো। কিন্তু আমি তো এটা হতে দেব না ঈশান্তা। না, কখনো না। আরাধ্য শুধু আমার হবে। তোর মতো কোনো ছায়া এসে আরাধ্যকে ছিনিয়ে নিতে পারবে না। এলিনার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক নির্মম কুটিল হাসি, একটা ডেভিল স্মাইল। মুখে যদিও হাসি, চোখে আগুন।
ও জানে কি করতে হবে। এখন ওর ভিতরে প্রতিজ্ঞা স্পষ্ট, এই সম্পর্ক ভাঙতেই হবে। রঙিন আলোয় ঝলমল করছে ছাদের প্রতিটা কোণা। দামি স্যুট, হাই হিল, গর্জিয়াস গাউন, চকচকে টাইয়ের ভিড়ে হাঁটছে দেশের প্রভাবশালী বিজনেস আইকনরা। ক্যামেরার ফ্ল্যাশ চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। নিউজ মিডিয়ার ক্যামেরার ঘোরাফেরা চলছে এখানে সেখানে। হঠাৎ করে পার্টি ভেন্যুর মাঝখানে স্থাপিত মঞ্চে স্পটলাইট জ্বলে উঠল। মঞ্চে উঠে এলো এক সুদর্শন প্রভাবশালী ব্যক্তি, সায়েম মির্জা। তিনি শুধু মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা নন, দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী। তার পরনে কালো শেরওয়ানি, গলায় হালকা সিলভার স্কার্ফ। তিনি হাতে একটি মাইক্রোফোন তুলে নিয়ে সম্মানিত অতিথিদের উদ্দেশ্যে বলতে শুরু করেন। সুপ্রিয় অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আজকের এই সন্ধ্যায় স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা আমার ব্যক্তিগত জীবনে এক বিশেষ মুহূর্ত। এই পথ চলা এই মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, যেটা আমি একদিন শুরু করেছিলাম মাত্র 3 জন কর্মচারী নিয়ে, আজ তা দাঁড়িয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন আর শ্রমের উপর। আর এই প্রতিষ্ঠানকে আরও দূরে, আরও উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য আমার পাশে আজ একজন নতুন যাত্রী থাকছে। সে আমার ছেলে, রায়ান মির্জা। শুধু আমার ছেলে নয়, একজন দক্ষ লিডার, চমৎকার থিঙ্কার এবং নিঃসন্দেহে ভবিষ্যতের যোগ্য উত্তরসূরি। আমি আজ গর্বের সাথে ঘোষণা করছি, রায়ান মির্জাকে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিচ্ছি। আমি চাই আপনারা সবাই ওকে ভালোবাসা, সহযোগিতা এবং শুভকামনায় আচ্ছন্ন করে রাখবেন। আর রায়ান, আজ থেকে এই দায়িত্ব শুধু ব্যবসার নয়, একটি স্বপ্নকে এগিয়ে নেওয়ার দায়িত্ব। আমার বিশ্বাস তুমি সেটা অসাধারণভাবে সামলাবে। বক্তৃতা শেষ হতেই পুরো ভেন্যু করতালিতে মুখর হয়ে উঠল। ক্যামেরা ঝলসে উঠছে একের পর এক। রায়ান মঞ্চে উঠে এসে বাবার পাশে দাঁড়ালো, মাথা নিচু করে শ্রদ্ধা জানালো বাবাকে। তারপরই রায়ান চোখ বুলিয়ে খুঁজে বের করলো আরাধ্যকে। সোজা হেঁটে গিয়ে ওর সামনে দাঁড়ালো। রায়ান হালকা হাসি দিয়ে বলল, আজকের দিনটা আমার জীবনের এক বড় দিন। তুই জানিস আমি কখনো এতটা ইমোশনাল হতাম না, কিন্তু আজ তোর গলার একটা গান শুনতে ইচ্ছে করছে রে ভাই। আরাধ্য হালকা বিরক্তি নিয়ে বলল, আজ না রে, পারবো না। রায়ান হালকা মুচকি হেসে বলল, তুই গা প্লিজ, আমার রিকোয়েস্টটা রাখ। তোর জন্য আমার গিটারটাও এনেছি, বলেই নিজের ব্ল্যাক শেডের ক্লাসিক গিটারটা এগিয়ে দিল। আরাধ্য একটু ইতস্তত করলেও শেষমেশ গিটার হাতে নিল। ধীরে ধীরে সে মঞ্চের এক কোণায় গিয়ে দাঁড়ালো। একবার চোখ বুলিয়ে নিল চারপাশে, তারপর চোখ থেমে গেল এক স্থানে। ঈশান্তা ওর দিকে তাকিয়ে ওকে এক পলক দেখে গিটার বাজাতে শুরু করলো। গিটারের কর্ডে ধীরে ধীরে সুর ছড়িয়ে পড়ছে, ক্লাসিক সফট রক ধরনের সুর। গলা মেলালো, ভালোবেসে এইবার আইতুকে ছুঁই, সব ভুলে একবার আইতুকে ছুঁই, ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আইতুকে এইবার ভালোবাসি চল। কে আছে বল তোরই মতো এমন, কে বুঝে বল বুঝে আমার এমন, ভালোবেসে এইবার আইতুকে ছুঁই, ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আই তবে এইবার ভালোবাসি চল। আরাধ্যর কণ্ঠ যেন সারা ছাদ জুড়ে এক অদ্ভুত মোহ ছড়িয়ে দিল।
তার দৃষ্টি পুরো সময়টাই ঈশান্তার উপর স্থির। কারোর উপস্থিতি যেন আরাধ্যর চোখ পড়ে না, শুধু ঈশান্তা আর ঈশান্তা। এদিকে ঈশান্তা এক হাতে জুসের গ্লাস ধরে গান শুনছে, চোখে খানিকটা বিস্ময়, খানিকটা নমতা। গানের প্রতিটা লাইন যেন তার ভেতরে ঢুকে যাচ্ছে। সে চুপচাপ শুনছে, কিন্তু চোখে মুখে ভেসে উঠছে এক ধরনের হারিয়ে যাওয়া অনুভূতি। আরাধ্যর কণ্ঠে তখনও ভাসছে গানের লাইন। চারিদিক নিস্তব্ধ, কেউ কথা বলছে না, শুধু গিটার আর কণ্ঠের সুর যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। আরাধ্যের চোখ তখনও নিবদ্ধ ঈশান্তার দিকে। ঈশান্তা, সে যেন নিজের ভেতরে এক অজানা জায়গায় হারিয়ে গেছে। গানের প্রতিটি শব্দ তার হৃদয়ে গেঁথে যাচ্ছে। হাতের জুস, চোখে ধোঁয়া আসা। হঠাৎ করেই চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। একটা ঝাপসা আলো, কান্না ভেজা অনুভূতি মাথাটা দুলছে। চোখ বুজে ফেলল ঈশান্তা। হঠাৎই ওর পা কেঁপে উঠল, দেহটা ঢলে পড়তে শুরু করলো একদিকে। আমিষা চমকে উঠল। ইসু, ইসু! দ্রুত হাত বাড়িয়ে ঈশান্তাকে ধরে ফেলল। আমিষা উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি হইল তোর? ঠিক আছিস? ঈশান্তা চোখ আধবোজা করে কাঁপা কণ্ঠে বলল, মাথাটা ঘুরছে খুব। আমিষা মুহূর্তেই হতভম্ব হয়ে যায়। কি করবে বুঝতে পারছে না। দ্রুত চারপাশে তাকায়, তারপর দৌড়ে চিৎকার করে ওঠে, আদিল ভাই, আদিল ভাই, ঈশান্তার কিছু হয়েছে। এদিকে আরাধ্য তখনও গাইছিল, কিন্তু ঈশান্তার অস্বাভাবিক নড়াচড়া দেখে সে আচমকা থেমে যায়। তার হাতে থাকা গিটারটা একপাশে রেখে লোকজনের ভিড় ঠেলে ছুটে আসে ঈশান্তার দিকে। এক ঝলকে সব ভুলে গেছে আরাধ্য। শ্রোতা, গান, আলো, স্পটলাইট, সব কিছু যেন ফিকে। আরাধ্য উৎকণ্ঠ নিয়ে বলে উঠল, ঈশা, কি হয়েছে তোর? ওর দেহটা পড়ে যাওয়ার আগেই ঝাপটে ধরে ফেলল। চোখের পাতা হালকা কাঁপছে, মুখটা ফ্যাকাশে। আরাধ্য আতঙ্কিত গলায় বলল, ঈশা, চোখ খোল প্লিজ, এমন করছিস কেন? কোনো সাড়া নেই। আমিষার চোখে পানি জমে ওঠে। ভাইয়া, ও বলেছিল মাথা ঘুরছে, ঠিক হচ্ছে না। এমন সময় পেছন থেকে দৌড়ে আসে আদিল আর রায়ান। দুজনেই দম ফেলতে না ফেলেই পাশে দাঁড়ায়। আদিল অবাক হয়ে চোখ বড় করে বলল, ঈশান্তা, ও কি ড্রিঙ্কস করে ফেলেছে নাকি? রায়ানও সায় দেয়, মনে তো হচ্ছে তাই। আরাধ্যর চোখ তখন ঈশান্তার মুখে আটকে আছে। এক মুহূর্তের জন্য তার মুখের অভিব্যক্তি গা ছমছমে। তার মাথায় যেন স্পষ্ট হয়ে গেল, হ্যাঁ, কিছু একটা হয়েছে। তার চোখ ধীরে ধীরে ছাদে জড়ো হওয়া লোকজনের ভিড় পেরিয়ে কোথাও স্থির হয়ে গেল। ঈশান্তা এখনও আরাধ্যর বুকের উপর হেলান দিয়ে আছে, অচেতন হয়নি এখনও। চারপাশে উপস্থিত লোকেরা ইতিমধ্যেই ফিসফিস শুরু করে দিয়েছে। ক্যামেরার ফ্ল্যাশ, চঞ্চল চোখ আর কৌতূহলী প্রশ্নে ভরে উঠেছে বাতাস। কিন্তু আরাধ্যের চোখে এখন শুধু একটাই দৃশ্য, ঈশান্তা। আরাধ্য চোয়াল শক্ত করে আদিলের দিকে তাকিয়ে বলল, আমি ঈশাকে আমার ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি। এই বলে পকেটে হাত ঢুকিয়ে বের করে ছোট একটা সোনালি চাবির গুছা। চাবিটা বাড়িয়ে দেয় আদিলের দিকে। আরাধ্যর চোখে স্থির সংকল্প, চাবিটা রাখ, ফ্ল্যাটের কোড 1314, দরজা খুলে রেডি রাখিস। আদিল চাবিটা হাতে নিয়ে কিছু না বলে মাথা ঝাঁকায়। তাকে আর কিছু বলার দরকার নেই, ও বুঝে গেছে আরাধ্য কাউকে বিশ্বাস করে না। কিন্তু আজ ঈশান্তাকে নিয়ে যা ঘটেছে সেটা আরাধ্য নিজে হাতে সামলাতে চায়।
আদিলের চোখে দৃঢ়তা। ব্যবস্থা করছি। এই বলে ভিড় এড়িয়ে দ্রুত পার্টি ভেন্যু থেকে বের হয়ে যায় আদিল। আরাধ্য এবার ঈশান্তাকে শক্ত করে নিজের কোলে তুলে। তার কাঁধে পড়ে থাকা ঈশান্তার চুলগুলো এলোমেলো, মুখটা ফ্যাকাশে, কিন্তু তার চোখে যেন এখনও সৌন্দর্যের অতল ছাপ। চোখের পাতা জোড়া অর্ধেক খোলা, ঠোঁট হালকা কাঁপছে। আরাধ্য নিঃশ্বাস ফেলে ধীরে বলল, তুই আজও তেমনই দুর্বল আর জেদি, লিটল বার্ড। তোর যত্ন আমাকেই নিতে হবে সব সময়। চারপাশের লোকেরা সরে দাঁড়ায়। কেউ কেউ ছবি তুলতে চায়, কিন্তু রায়ান সবাইকে বিরক্ত মুখে থামিয়ে দেয়। আরাধ্য ঈশান্তাকে কুলে নিয়ে ধীরে ধীরে বের হয়ে যায় ছাদ থেকে। ঠিক সেই মুহূর্তে ছাদে দাঁড়িয়ে থাকা একজনের ঠোঁট বাঁকা হয়ে উঠল। এলিনা। ওর চোখে লালচে শেড, ঠোঁটে সেই অন্ধকার মিশ্রিত আত্মতুষ্টির হাসি। এলিনা মনেই বলে, ঈশান্তা, তোর উপর টান দেখি বেশ ভালোই পড়েছে আরাধ্যর, কিন্তু তোকে আমি যেতে যেতে দেব না। আরাধ্য শুধু তোর না, ওর জায়গা আমার পাশে, শুধু আমার পাশে। তবে এলিনা কিছুই মুখে বলে না, শুধু ঠোঁটের কোণে সেই ভয়ানক ডেভিল স্মাইল আর চোখে প্রতিশোধের জ্বলন্ত আগুন। পার্টি ভেন্যুতে ভিড় এখনও কমেনি, তবে মূল পার্টির চেয়ে বেশি উত্তেজনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া আর নিউজ পোর্টালগুলিতে। সবার স্ক্রিনে এখন একটাই হেডলাইন ঘুরছে, লাইভ ফ্রম মির্জা টাওয়ার পার্টি, রকস্টার শেহরান খান আরাধ্য ক্যারিজ আনকনসিয়াস গার্ল ইন হিজ আর্মস। এক্সক্লুসিভ, কে এই মিনিস্টেরিয়াস গার্ল যার জন্য লাইভে পারফরমেন্স ছেড়ে দিল আরাধ্য? সাংবাদিকের হাতে থাকা ক্যামেরা আর ফোনে তোলা ছবি ফুটেজে উঠে গেছে আরাধ্যর চোখে মুখে উদ্বেগের আর একটা মেয়ে যার চেহারা অস্পষ্ট হলেও রূপের আভা স্পষ্ট। এক সাংবাদিক, সানিয়া করিম, লাইভে বলছে। সানিয়া এক্সাইটেড টোনে বলছে, দর্শক, এই মুহূর্তে আমরা মির্জা টাওয়ারের ছাদে। এখানে রায়ান মির্জা এমডি ঘোষণার পার্টি চলছিল, কিন্তু সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রকস্টার শেহরান খান আরাধ্য। এই জনপ্রিয় রকস্টার, যিনি একাধারে শিল্পী, সেলিব্রিটি আর মিডিয়ার সানশাইন। তিনি হঠাৎ নিজের গান থামিয়ে একটা মেয়েকে কোলে করে ভেন্যু ছেড়ে যান। প্রশ্ন একটাই, কে এই মেয়ে? আরেকটি চ্যানেলের রিপোর্টে বলছে, আমাদের বিশেষ সূত্র বলছে মেয়েটির নাম রশি দিয়ে। আর যা বোঝা হচ্ছে, মেয়েটি হচ্ছে আরাধ্যের সম্পর্কে নিছক বন্ধুতা নয়। তবে এই বিষয় নিয়ে মির্জা পরিবার বা আরাধ্যর ফ্রেন্ড সার্কেল এখনও কোনো বক্তব্য দেয়নি। কমেন্টস আসছে বৃষ্টি হয়ে, OMG, আরাধ্যর কারুর প্রেমে পড়েছে নাকি? She is so pretty, even from that blurry pic. Is this the reason he stopped touring recently? Please tell me she is not engaged already. পার্টিতে উপস্থিত সকল মানুষ, সাংবাদিক এবং সব সোশ্যাল মিডিয়ার ইউজারদের একটাই প্রশ্ন, কে এই মেয়ে? সবার কৌতূহল আরাধ্য আর ঈশান্তাকে নিয়ে।